ওকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এর আগে এই চ্যানেলে এনটিএ ইউজিসি নেট পেপার 1 এবং পেপার 2 পলিটিক্যাল সায়েন্সের উপরে বিভিন্ন ভিডিও আপলোড করেছি। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম, যেখানে পোস্ট মডার্নিজমের সাথে যুক্ত যে ইম্পর্টেন্ট থিঙ্কার্স গুলো রয়েছে সেই সকল তাত্ত্বিকদের যে ওপিনিয়ন বা মতামতগুলো কি সেগুলোকেও আমরা আলোচনা করি। তার পরবর্তী সময় আরো একটি ভিডিও এসেছিল যেখানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায় এবং রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্যামুয়েল পি হান্টিংটনের ওপিনিয়ন বা মতামত কি সেটা আমরা আলোচনা করি। এক্ষেত্রে আমরা হান্টিংটনের যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো রয়েছে, পলিটিক্যাল ডিকের ধারণা, ওয়েব অফ ডেমোক্রেসি কি বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কি, সেগুলো সম্পর্কে একটা আমরা সামগ্রিক আলোচনা করেছিলাম। যে আলোচনাগুলোর ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে রবার্ট নজিকের জাস্টিস থিওরি বা জাস্টিস সম্পর্কে নজিকের ধারণাটা কি। আমরা সকলেই জানি যে রবার্ট নজিকের যে জাস্টিস থিওরিটা রয়েছে সেটাকে এনটাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস বলে চিহ্নিত করা হয়। আমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারটার ইউনিট 1 বা প্রথম যে অধ্যায়টা রয়েছে তাতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নামই হচ্ছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে জাস্টিস। সে জাস্টিস যখন আমরা আলোচনা করি বা ন্যায় বলতে কি বোঝায় সেটা যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি তখন আমাদেরকে জাস্টিস রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট থিঙ্কার্সদের যে কনসেপ্ট সেটা আমাদেরকে জানতে হয়। যেমন জন রলসের জাস্টিস থিওরি কি বা মিচেল ওয়ালজারের জাস্টিস থিওরি কি। যেমন মিচেল ওয়ালজারের জাস্টিস থিওরির নামটাই হচ্ছে কমপ্লেক্স ইকুয়ালিটির ধারণা, যেটা তিনি তার স্পেয়ার অফ জাস্টিস নামক গ্রন্থে আলোচনা করেছিলেন। কিন্তু আজকে আমরা আলোচনা করব রবার্ট নজিকের জাস্টিস থিওরি, যেটার নাম হলো এনটাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস। কাজেই আজকের মূল আলোচনা শুরু করা যাক। রবার্ট নজিক একজন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী তথা পলিটিক্যাল থিঙ্কার্স। তিনি 1938 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার যে পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল থিঙ্কিং এর যে আলোচনা তাতে জন লক, জন স্টুয়ার্ট মিল, এছাড়াও ইমানুয়েল কান্টের মতন যে বিখ্যাত তাত্ত্বিক রয়েছে তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হন। তার বিভিন্ন গ্রন্থ রয়েছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং জনপ্রিয় গ্রন্থের নামই হলো অ্যানার্চি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া, যেটা 1974-এ পাবলিশড হয়। এছাড়া তার আরো গুরুত্বপূর্ণ কিছু মেজর কন্ট্রিবিউশন হচ্ছে ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন 1981, দ্য নেচার অফ রেশনালিটি 1993, সক্রেটিক পাজল, জিগজ্যাগ অফ পলিটিক্স ইত্যাদি। তিনি তার যখন জাস্টিস থিওরি বা ন্যায় বিচার সম্পর্কে যে কনসেপ্ট বা ধারণাটা দিয়েছিলেন সেটা কিন্তু গড়ে উঠেছিল অনেকটা জন রলসের যে ন্যায় বিচার সেটার সমালোচনার উপরে ভিত্তি করে। জন রলসের ন্যায় বিচার কি সেটা আমরা পরবর্তী সময় একটা ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে রবার্ট নজিক কিন্তু জন রলসের যে জাস্টিস থিওরি সেটাকে সমালোচনা করেছেন। কেন সমালোচনা করেছেন তার অনেক কারণ রয়েছে। কারণ আমরা যদি জন রলসের জাস্টিস থিওরি দেখি সেটাতে একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে না জন রলসের তত্ত্বে যে সমাজে যারা এগিয়ে রয়েছে বা উচ্চবিত্ত শ্রেণী তারা কিছু সাহায্য করবে বা রাষ্ট্রের জন্য ট্যাক্স প্রোভাইড করবে, যে ট্যাক্সটা সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী বা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এরকম যে একটা ট্যাক্সেশন ব্যবস্থা বা কর ব্যবস্থার কথা বলা হয়, রবার্ট নজিক কিন্তু এই ট্যাক্স সিস্টেমের চূড়ান্ত বিরোধিতা করেন। অর্থাৎ এই ট্যাক্স সিস্টেম বা ট্যাক্সেশন ব্যবস্থার কিন্তু একজন সমালোচক হচ্ছেন রবার্ট নজিক। এছাড়া জন রলস যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছিল, অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, সেটারও কিন্তু রবার্ট নজিক সমালোচনা করেছেন। কাজে আমরা বলতে পারি যে রবার্ট নজিক কিন্তু জন রলসের থিওরির সমালোচনা করেছেন
কেন সমালোচনা করেছেন? কারণ রবার্ট নজিক ট্যাক্স ব্যবস্থা বা কর ব্যবস্থার বিরোধিতা করেন এবং তিনি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণারও কিন্তু বিরোধিতা করে থাকেন। কারণ রবার্ট নজিকের মনে হয়েছে যে এই ট্যাক্স কালেকশন, ওয়েলফেয়ার স্টেটের নামে কি করে না, রাষ্ট্র এক প্রকারে ব্যক্তির যে জীবন রয়েছে, ব্যক্তির যে লাইফ রয়েছে সেটার উপরে কিন্তু ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করে থাকে। অর্থাৎ ট্যাক্স কালেকশনের নামে, ওয়েলফেয়ারের নামে রাষ্ট্র বা স্টেট কি করে না, ব্যক্তির জীবনের উপরে হস্তক্ষেপ করেন। আর রবার্ট নজিক মনে করেন যে রাষ্ট্রের কোন রকম হস্তক্ষেপ থাকা উচিত নয়, তাই জন্য তিনি এই জায়গাগুলোকে সমালোচনা করেছেন। এবং রবার্ট নজিকের মনে হয়েছে যে ট্যাক্স ব্যবস্থা অনেকটা মানুষকে একটা ফোর্সড লেবার বা বদ্ধ শ্রমিকে পরিণত করতে সাহায্য করে। রবার্ট নজিক মিনিমাল স্টেট থিওরির ধারণা তুলে ধরেছিলেন। মিনিমাল স্টেট মানে কি? ন্যূনতম রাষ্ট্রের ধারণা। আমরা এর আগেই দেখলাম যে রবার্ট নজিক কিন্তু রাষ্ট্রের ইন্টারফেয়ারের তীব্র বিরোধী ছিলেন, কাজে তিনি একটা মিনিমাল স্টেট থিওরি তুলে ধরছেন। অর্থাৎ রবার্ট নজিকের মনে হয়েছে যে রাষ্ট্রের কাজ হচ্ছে মিনিমাম, একটা মিনিমাল স্টেট, অর্থাৎ রাষ্ট্র বা স্টেটের মূল কাজই হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে প্রোটেকশন দেওয়া। মানুষকে প্রোটেকশন দেওয়াকে বাদ দিয়ে স্টেটের আর কোনো স্পেশাল কাজ বা ডিউটি থাকতে পারে না। এই কারণে রবার্ট নজিক তার আলোচনাতে বলছেন যে রাষ্ট্রের কাজই হচ্ছে নাইট ওয়াচম্যানের ভূমিকা পালন করা, বা তিনি রাষ্ট্রকে একটা নৈশ প্রহরী বলে চিহ্নিত করছেন। অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে রবার্ট নজিক এমন একজন তাত্ত্বিক যিনি রাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন, তাই জন্য তিনি ওয়েলফেয়ার স্টেট, ট্যাক্স ব্যবস্থারও সমালোচনা করে থাকেন। এবং তিনি মনে করেছেন যে রাষ্ট্রের প্রধান কাজই হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে প্রোটেকশন করা। এই প্রোটেকশন দেওয়াকে বাদ দিয়ে একটা স্টেটের আর কোনো ভূমিকা থাকতে পারে না। এইভাবে তিনি একটা মিনিমাল স্টেট থিওরি বা ন্যূনতম রাষ্ট্রের ধারণাকে তুলে ধরছেন তার আলোচনাতে। এবং তিনি বলেছেন রাষ্ট্র নাইট ওয়াচম্যান বা নৈশ প্রহরীর ভূমিকা পালন করবে। রবার্ট নজিককে রাইট লিবার্টারিয়ান থিঙ্কার্স বলেও কিন্তু চিহ্নিত করা হয়। রবার্ট নজিককে কিন্তু রাইট লিবার্টারিয়ান থিঙ্কার বলেও চিহ্নিত করা হয়। কেন? কারণ হি ট্রাইস টু রিভাইভ ক্লাসিক্যাল আইডিয়া অর ক্লাসিক্যাল লিবারালিজম। অর্থাৎ রবার্ট নজিক তার আলোচনার মধ্যে দিয়ে ক্লাসিক্যাল যে লিবারালিজম রয়েছে বা ক্লাসিক্যাল যে আইডিয়াগুলো রয়েছে সেগুলোকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, ক্লাসিক্যাল লিবারালিজম কি? আমরা জানি যে এটা হচ্ছে একটা ধ্রুপদী উদারনীতিবাদের ধারণা। এই ক্লাসিক্যাল লিবারালিজমে কি বলা হতো না, ব্যক্তির স্বাধীনতাটাই আসল। অর্থাৎ রাষ্ট্রের যে কর্তৃত্ব বা রাষ্ট্রের যে অথরিটি রয়েছে তার বিরুদ্ধে ব্যক্তির যে ফ্রিডম বা স্বাধীনতা সেটাকেই এস্টাবলিশ করতে হবে। অর্থাৎ ক্লাসিক্যাল লিবারাল থিঙ্কার্সরা মনে করতো যে রাষ্ট্র কখনোই ব্যক্তির জীবনের উপরে ইন্টারফেয়ার করতে পারে না। এগুলো ছিল ক্লাসিক্যাল লিবারালিজমের মূল যে প্রতিপাদ্য ধারণা। আর আমরা দেখছি রবার্ট নজিকও কিন্তু এই ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণাগুলোকে তার তত্ত্বে গ্রহণ করেছেন, তাই জন্য তাকে রাইট লিবার্টারিয়ান থিঙ্কার্স বলেও কিন্তু চিহ্নিত করা হয়। কেন চিহ্নিত করা হয়? তিনি রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং তিনি ব্যক্তির স্বাধীনতাকেই সুপ্রতিষ্ঠিত করার কিন্তু চেষ্টা করছেন তার তত্ত্বের মধ্যে দিয়ে। এবং আমরা এর আগেই দেখেছি যে জাস্টিস সম্পর্কে তার তত্ত্বের নামই হচ্ছে এনটাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস। কাজে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম সেটাকে যদি আমরা একটা সাম আপ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত তাত্ত্বিক তিনি জাস্টিস সম্পর্কে আলোচনা করেছেন। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো 1974 সালে পাবলিশড হওয়া অ্যানার্চি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া নামক গ্রন্থ। তিনি জন রলসের তত্ত্বের সমালোচনা করেছেন, কারণ তিনি মনে করেন যে রাষ্ট্র যে ট্যাক্স কালেকশন করে বা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে এগুলোর মধ্যে দিয়ে এক প্রকারে কিন্তু মানুষের জীবনের উপরে ইন্টারফেয়ার করে। আর রবার্ট নজিক স্টেট ইন্টারফেয়ারের তীব্র বিরোধিতা করেছেন, কারণ তিনি মিনিমাল স্টেট বা ন্যূনতম রাষ্ট্রের ধারণাতেই বিলিভ করতেন, বিশ্বাস করতেন। মিনিমাল স্টেটের ধারণা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে শুধু প্রোটেকশন দেওয়া, নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দেওয়া বাদ দিয়ে রাষ্ট্রের আর কোনো ভূমিকা থাকতে পারে না। কাজে রাষ্ট্র একটা নাইট ওয়াচম্যান
বা নৈশ প্রহরীর ভূমিকায় পালন করবে এবং তিনি তার তত্ত্বের মধ্যে দিয়ে ক্লাসিক্যাল লিবারালিজমের যে ধারণাগুলোকে পুনরায় রিভাইভ করার চেষ্টা করেছিলেন বলে তাকে রাইট লিবারাটারিয়ান থিঙ্কার্স বলেও কিন্তু চিহ্নিত করা হয়। আমরা প্রথমেই দেখেছি তিনি জন লকের চিন্তাভাবনার দ্বারা কিন্তু প্রভাবিত হন, ইনফ্লুয়েন্সড বাই জন লক। এবং তিনি কি বলছেন না কিভাবে মিনিমাল স্টেট তৈরি হয়েছে বা কিভাবে মিনিমাল স্টেট ফরমেশন হয়েছে তার ব্যাপারেও কিন্তু রবার্ট নজিক আলোচনা করেছে। সেই আলোচনাটাকে আমরা একটু সংক্ষিপ্তভাবে বুঝবার চেষ্টা করব। তিনি বলছেন যে পিপল মেড এ মিউচুয়াল প্রোটেকশন এজেন্সি, দে উইল মিউচুয়ালি প্রোটেক্ট দেমসেলফ। অর্থাৎ রবার্ট নজিক মনে করেন যে প্রথমে মানুষ কি করেছিল না, প্রথমে মানুষ নিজেদেরকে প্রোটেকশন বা নিরাপত্তা দেওয়ার জন্য, নিজেকে সুরক্ষিত করার জন্য কিছু প্রোটেকশন এজেন্সি বা নিরাপত্তা প্রদানকারী সংস্থা সমাজে গঠন করে, যেগুলোর কাজই ছিল প্রত্যেককে নিরাপত্তা দিবে, প্রত্যেককে প্রোটেকশন করবে। পরবর্তীকালে কি হলো না, সমাজে কিছু কমার্শিয়াল প্রোটেকশন এজেন্সি তৈরি হলো। কমার্শিয়াল প্রোটেকশন এজেন্সি মানে কি, অর্থাৎ সমাজে কিছু স্পেশালিস্ট কমার্শিয়াল পেশাদারি প্রোটেকশন এজেন্সি গড়ে উঠছে এবং এই প্রোটেকশন এজেন্সিগুলো টাকার বিনিময়ে মানুষকে নিরাপত্তা বা প্রোটেকশন দিত। আস্তে আস্তে সমাজে এরকম কমার্শিয়াল প্রোটেকশন এজেন্সির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকলো। তখন কি হলো না, তখন প্রোটেকশন এজেন্সিগুলোর মধ্যে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হলো। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে কি হচ্ছে না, একটা মাত্রই প্রোটেকশন এজেন্সি বাজারে টিকে থাকলো বা বাজারে ডমিনেট করতে থাকলো। সেই প্রোটেকশন এজেন্সিটাকেই রবার্ট নজিক স্টেট বলে চিহ্নিত করছে, আর এই প্রোটেকশন এজেন্সিটাই হচ্ছে রবার্ট নজিকের ভাষায় মিনিমাল স্টেটের ধারণা। অর্থাৎ আমরা ব্যাপারটাকে কিভাবে চিহ্নিত করতে পারি না, কিভাবে মিনিমাল স্টেটের ধারণা বা ন্যূনতম রাষ্ট্রের ধারণা এলো, এই আলোচনাটা করার ক্ষেত্রে রবার্ট নজিক জন লকের চিন্তা ভাবনার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। এবং রবার্ট নজিক বলছে যে প্রথমে মানুষ সমাজে যখন বসবাস করত, আস্তে আস্তে তো সম্পত্তির ধারণা আসছে, প্রপার্টির ধারণা আসছে, তাই মানুষ নিজেকে সুরক্ষিত করার জন্য, প্রোটেকশন করার জন্য কিছু প্রোটেকশন এজেন্সি তৈরি করে, যেগুলোর কাজ ছিল একে অপরজনকে প্রোটেকশন করবে। পরবর্তীকালে কিছু কমার্শিয়াল প্রোটেকশন এজেন্সি তৈরি হয়, অর্থাৎ যারা সমাজে ফিজিক্যালি শারীরিক দিক থেকে একটু শক্তিশালী, তারা টাকার বিনিময়ে মানুষকে প্রোটেকশন দিত। এইভাবে আস্তে আস্তে কি হলো না, প্রচুর প্রোটেকশন এজেন্সি বাজারে সৃষ্টি হলো। তার মধ্যে প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা মাত্র প্রোটেকশন এজেন্সি সমাজে টিকে থাকলো, যেটাই রবার্ট নজিকের ভাষায় মিনিমাল স্টেট। এখন আমরা দেখব জাস্টিস সম্পর্কে তার যে ধারণাটা সেটা কি। আমরা আগেই দেখেছি জাস্টিস সম্পর্কে রবার্ট নজিকের যে তত্ত্ব বা থিওরিটা রয়েছে সেটাকে এন্টাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস বলে চিহ্নিত করা হয়। এই এন্টাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিসের টোটাল তিনটে প্রিন্সিপাল রয়েছে, তিনটে মৌলিক নীতি রয়েছে। তিনটে মৌলিক নীতি কি, প্রিন্সিপাল অফ অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ জাস্ট ট্রান্সফার অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন। এটা আমরা এবারে একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করি। প্রিন্সিপাল অফ অ্যাকুইজিশন হচ্ছে রবার্ট নজিকের জাস্টিস থিওরির প্রথম নীতি। রবার্ট নজিক মনে করেছেন যে একজন ব্যক্তি সোসাইটি বা সমাজে স্বাধীনভাবে লিগ্যাল ওয়েতে অর্থাৎ বৈধ পথে যত ইচ্ছা প্রপার্টি অ্যাকুইজিশন করতে পারবে, অর্জন করতে পারবে, ভোগ দখল করতে পারবে। কাজেই প্রথম নীতি অনুযায়ী রবার্ট নজিক মনে করে যে সমাজে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে যত ইচ্ছা সম্পত্তি অর্জন করতে পারে। রবার্ট নজিকের জাস্টিস থিওরির দ্বিতীয় নীতি হচ্ছে প্রিন্সিপাল অফ জাস্ট ট্রান্সফার। এটার মানে হচ্ছে রবার্ট নজিক বলেছেন যে সমাজে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে বৈধ উপায় অর্থাৎ লিগ্যাল ওয়েতে সে যে সম্পত্তি অর্জন করেছে সেই সম্পত্তি থেকে কিছুটা পরিমাণ সম্পত্তি কাউকে বেচে দিতে পারে বা হস্তান্তর করে দিতে পারে। অর্থাৎ লিগ্যাল ওয়েতে প্রত্যেক ব্যক্তি তার সম্পত্তি অন্য ব্যক্তিকে ট্রান্সফার করে দিতে পারে বা অন্য ব্যক্তিকে হস্তান্তর করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, এটা হবে সম্পূর্ণরূপে লিগ্যাল ওয়েতে, অর্থাৎ বল প্রয়োগ করে, জোর করে
পাওয়ার বা ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু আমি কাউকে বাধ্য করতে পারবো না যে তুমি আমার সম্পত্তি আমার নামে করে দাও। অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে লিখিত আকারে লিগ্যাল ওয়েতে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সম্পত্তি ট্রান্সফার করতে পারে। রবার্ট নজিকের জাস্টিস থিওরির সর্বশেষ প্রিন্সিপালটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন। এই প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন প্রিন্সিপালটা উপরের যে দুটি প্রিন্সিপাল রয়েছে অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকুইজিশন প্লাস প্রিন্সিপাল অফ জাস্ট ট্রান্সফার, এই দুটোকে নিয়েই গঠিত হয়েছে। কাজে আমরা বলতে পারি প্রিন্সিপাল অফ অ্যাকুইজিশন প্লাস প্রিন্সিপাল অফ জাস্ট ট্রান্সফার ইকুয়াল টু বা সমান প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন মানে হচ্ছে উপরের যে দুটো প্রিন্সিপাল অর্থাৎ অ্যাকুইজিশন এবং জাস্ট ট্রান্সফার প্রিন্সিপাল, এই দুটো প্রিন্সিপাল সমাজে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, সমাজে সঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটাই দেখে রবার্ট নজিকের 3 নম্বর প্রিন্সিপাল। কাজে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন মানে সমাজে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে লিগ্যাল ওয়েতে সম্পত্তি অর্জন করছে কিনা এবং স্বাধীনভাবে লিগ্যাল ওয়েতে সম্পত্তি হস্তান্তর করছে কিনা সেটাকেই চিহ্নিত বা দেখে হচ্ছে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন। কাজেই সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি রবার্ট নজিকের যে এন্টাইটেলমেন্ট অফ থিওরি জাস্টিস রয়েছে, এই এন্টাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিসের 3টে প্রিন্সিপাল রয়েছে। প্রথম প্রিন্সিপাল অনুযায়ী মানুষ স্বাধীনভাবে সম্পত্তি অর্জন করবে, দ্বিতীয় প্রিন্সিপাল অনুযায়ী লিগ্যাল ওয়েতে সে সম্পত্তি ট্রান্সফার করতে পারবে এবং লাস্ট প্রিন্সিপাল দেখে যে সঠিক ওয়েতে সম্পত্তি অর্জন হয়েছে কিনা এবং লিগ্যাল ওয়েতে সম্পত্তি ট্রান্সফার হচ্ছে কিনা, এই উপরের দুটো নীতিকে দেখে। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো ওপিনিয়ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া অলরেডি জানুয়ারি মাস থেকে এনটিএ ইউজিসি নেট পেপার 1 এবং পেপার 2 এর কিন্তু কোচিং বা ব্যাচ স্টার্ট হয়ে গেছে। সেটার ব্যাপারেও আপনারা ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করা থাকবে তার মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ।